জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব, জনগণ যেদিন চাইবে আমরা নির্বাচন করব। এই সরকারের এই আয়াসী ভঙ্গি আমাদের কাছে খুব বেমানান ঠেকছে। আপনার সময় অত্যন্ত কম, আপনার জন্য ঝুঁকিপূর্ণ আগামী রয়েছে, যে ঝুঁকিপূর্ণ আগামীতে আপনি ঠিক জানেন না যে ক্ষমতার পাশে কে শ্বাস নিচ্ছে। আশরাফ ভাই, উইথ ইউর পারমিশন, আপনার কিছু বক্তব্য আমি শুনছিলাম অন্য জায়গায়, আপনি ইন্টারভিউ দিয়েছেন, আমি একটু কোট করতে চাই। সেটা হচ্ছে, আপনি এই যে নিয়োগ, আমরা বলছিলাম যে উপদেষ্টা নিয়োগ নিয়ে আপনিও কথা বলছিলেন, যে এই নিয়োগ নিয়ে যে এত বিতর্ক চলছে, সমালোচনা চলছে, আপনি একটা জায়গায় বলেছেন যে এই সরকারটা হচ্ছে শৌখিন সরকার, আমাদের দরকার কার্যকরী সরকার। এটা একটা। আরেকটা হচ্ছে, আপনি বলেছেন যে সংখ্যাটাকে তো বাড়ানো যেতেই পারে, এভাবে 2 জন 3 জন না নিয়ে আমরা তো 40-50 জন নিতে পারি। আমার প্রশ্নটা এখানে 2টা পয়েন্টে, এই কোয়ান্টিটিতে গিয়ে কি কোনো লাভ হবে কিনা, আনলেস অ্যান্ড আনটিল আমরা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটিটাকে এনশিওর করতে পারি। না, আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমরা কোয়ালিটি অ্যান্ড ক্যাপাসিটিকে নিয়েই কোয়ান্টিটি বাড়ানো। দেখুন, তারা প্রায় বলে থাকেন তারা রাত্রে ঘুমাতে পারছেন না, দিনে ঘুমাতে পারছেন না, 3টি করে মন্ত্রণালয় চালাচ্ছেন। আমরা এর চিত্র দেখতে চাচ্ছি না। বাংলাদেশে যথেষ্ট যোগ্য লোক আছেন এবং তরুণদের ভেতরে আরও বেশি যোগ্যতম মানুষ আছেন। তাদেরকে আপনি দিয়ে দেন, একজন উপদেষ্টা একটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন, তাও তাকে প্রতি মাসে দেখতে হবে উনি ভালো করছেন কিনা, খারাপ করছেন কিনা। দেখুন, এই সরকারে যারা আছেন, এই যে তাদের অনেকটা বদনাম হচ্ছে যে এনজিও গ্রাম সরকার। কাজে এনজিওরা তো যে কোনো প্রজেক্ট করার আগে আপনার ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করে, আউটকাম কি হবে চিন্তা করে। তাহলে তারা সেভাবে কাজ করছে না কেন? তারা যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের আউটকাম অ্যাসেসমেন্ট কোথায়? তারা আমাদেরকে সেগুলো বলুক। তারা কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার সময় আমাদেরকে সম্পৃক্ত করুক বা স্টেক হোল্ডারদেরকে সম্পৃক্ত করুক। এবং ওনারাও বলছেন যে ওনাদেরকে সম্পৃক্ত আসলে করা হচ্ছে না। এবং এই সরকারের কাছ থেকে তো আমরা এটি আশা করি না। দেখুন, আপনি ফ্যাসিবাদের পতন ঘটিয়েছেন, কিন্তু এটার জন্য কঠিন জার্নি হচ্ছে যে আপনি ফ্যাসিবাদ মুক্ত পন্থায় দেশ চালাতে পারছেন কিনা। এখন এই সরকারকে আমরা শৌখিন কেন বলছি? কারণ সরকারটির আচরণে বেশ শৌখিন। দেখে মনে হচ্ছে তার অবারিত সময় রয়েছে সংস্কার করার, নির্বাচন করার। জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব, জনগণ যেদিন চাইবে আমরা নির্বাচন করব। এই সরকারের এই আয়াসী ভঙ্গি আমাদের কাছে খুব বেমানান ঠেকছে। আপনার সময় অত্যন্ত কম, আপনার জন্য ঝুঁকিপূর্ণ আগামী রয়েছে, যে ঝুঁকিপূর্ণ আগামীতে আপনি ঠিক জানেন না যে ক্ষমতার পাশে কে শ্বাস নিচ্ছে। কাজেই আপনাকে আমরা দ্রুত সংস্কার করে প্রতিদিন আপনাকে আমরা নজর রাখতে চাই এবং আমরা দেখতে চাই যে আপনি কিছু কাজ সম্পন্ন করেছেন। দেখুন, নির্বাচনটি তো সবচেয়ে বড় ব্যাপার। নির্বাচনের জন্য আপনি স্যামালটেনিয়াসলি আগাতে পারেন, নির্বাচনের ব্যাপারে আগাতে পারেন, প্রশাসনের সংস্কার, একটির সাথে একটি লেগে থাকার কিছু নাই। আপনি 10টি জায়গায় সমান্তরালভাবে আগান, 3 মাস ঠিকমতো কাজ করেন, আপনি দেখবেন দেশের চেহারা বদলে গেছে। আমি আগের পর্বে আপনাকে বলছিলাম যে আহত নিহতদেরকে দেখভাল করা সরকারের দায়িত্ব ছিল, সেটি সরকার চরম ব্যর্থ হয়েছে। 90 দিন পরে আমি প্রচুর আহত মানুষের গল্প জানি, তারা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছেন। কখনো কখনো প্রকৃত চিকিৎসা না পেয়ে কেউ অন্ধ হয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছে। একজন উপদেষ্টার 90 মিনিটের মধ্যে তাদেরকে দেখতে যাওয়ার কথা ছিল ওত নেওয়ার, তিনি গেছেন 90 দিন পরে। উনি বাকি 89 দিন কি করলেন? ওনার প্রায়োরিটি কি? উনি যদি হেলথ অ্যাডভাইজার হন, ওনার প্রায়োরিটি কি? দ্বিতীয় হচ্ছে যে যেই ফ্যাসিবাদী শাসনটি ছিল তার বিচার প্রক্রিয়া আপনি এগিয়ে নেবেন। আমরা কেউ চাই না আইনের বাইরে গিয়ে কেউ কিছু করুক, কিন্তু বিচার প্রক্রিয়া কতদূর আগিয়েছেন? আপনি গতকালকে বা 2 দিন আগে শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এইভাবে কি আপনি আগাতে পারবেন? আমরা কিন্তু অতীতের অনেক সরকারকে দেখেছি যে বড় করে জাল ফেলেছে, পরে জাল আর গুটাতে পারেনি, তার আগে পালিয়ে গেছে। 11 সরকারের উদাহরণ দিচ্ছি আপনাকে, যেভাবে পেরেছে ক্ষমতা হস্তান্তর করে তারা বিদায় নিয়েছে। খুবই বিতর্কিত পন্থায় ক্ষমতা হস্তান্তর করেছে। 2008-এর নির্বাচন কিন্তু আমাদের কাছে ত্রুটিপূর্ণ, কেননা সেনাবাহিনীকে আমরা যেই ভূমিকায় দেখেছি একটি অংশের সাথে, তাকে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ বলতে বাধ্য হচ্ছি। কাজে এই সরকারটিকে তো আমরা সফল হতে দেখতে চাই। দেখুন, এই সরকারের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, আপনি সিনেমায় কখনো দেখেছেন না 2 জন আসামি পালিয়েছেন, একটি হাত করা পরা, 2 জন ব্যক্তির 2টি হাতে একটি হাত করা পরা। ব্রিজ থেকে লাফ দিলেও তাদের একসাথে লাফ দিতে হয়, কোথাও গিয়ে হাত করা ভাঙতে হলে একসাথে একমত হতে হয়। সরকারটির সাথে আমাদের সম্পর্ক তাই। কাজে আমরা যখন সরকারটিকে প্রশংসা করতে না পারি আমাদের মনে অনেক কষ্ট হয়। আমাদের মনে হয় যে এইরকম অভাবনীয় সুযোগ বাংলাদেশ কখনো পায়নি। শেখ হাসিনার মতো মানুষকে আপনি দেশ ছাড়া করেছেন, এটি ভাবতেও আমার প্রায় মনে হয় যে এটি প্র্যাকটিক্যাল না, হয়তো আমি স্বপ্ন দেখছি। কাজেই আওয়ামী লীগের সাঙ্গপাঙ্গদের নিয়ে উনি ভেগে গেছেন।
কাজে সরকারটিকে আমাদের মনে হয় প্রতিদিন হিসাব করতে হবে আজকের 8 ঘন্টা 10 ঘন্টা 15 ঘন্টায় ওনারা কি করলেন। দেখুন, আপনি এমনিতেই প্রশাসনের চক্করে পড়ে গেছেন। প্রশাসনে যেই লোকটিকে দিয়ে আপনি সংস্কার করাতে চেয়েছেন উনি গত শাসনের একজন অন্ধভক্ত, উনি শেখ মুজিবুর রহমানের অন্ধভক্ত, এই বিষয়ে তার লেখালেখি বেরিয়েছে। উনি ওই লোকগুলোকে কি করে সরাবেন যারা মুজিববাদী আদর্শে বিশ্বাস করে, আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত। প্রশাসনকে সংস্কার করতে হবে প্রশাসনের বাইরের মানুষকে দিয়ে। এই যে আজিজ ভাই বলছিলেন যে ডিসি নিয়োগ করেছেন, ডিসি তো সাজানো বাগান শেখ হাসিনার, এখন যারা ডিসি হয়েছেন তারা ওই বাগানের এক একটি ফুল। শুধু পাবনা থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে ভোলা, তারা পদ মানে বিন্যস্ত হয়েছেন। আপনি প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারদেরকে কেন বিবেচনা করছেন না? তারা প্রত্যেকেই বলতে চাচ্ছে যে তারা সরকারের অংশ, তাদের যথেষ্ট দক্ষতা যোগ্যতা রয়েছে, সরকারটি তো সেই পথে যেতে পারত। আচ্ছা, প্রশাসন ক্যাডারের যে ব্যক্তিবর্গ যারা 3টি নির্বাচন গুম করেছে, যারা শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হতে সাহায্য করেছে, তাদের পরামর্শ নিয়ে আপনি সরকার পরিচালনা করছেন। আপনি দেখেন যে নির্বাচন কমিশন সার্চ কমিটিতে রাষ্ট্রপতির 2জন প্রতিনিধি আছে। কোন রাষ্ট্রপতি? সেই শেখ হাসিনা রাষ্ট্রপতি। কাজে আমরা তো এমন বেশি মানে অবিন্যস্ত সিচুয়েশন দেখছি এবং আপনার ডুয়েল ক্যারেক্টার দেখছি সরকারটিকে আমরা কোনো ক্লিয়ার ম্যান্ডেটের সাহসী সরকার দেখছি না। তার ক্ষিপ্র গতি দেখতে চাই আমরা, তার এমন সাহসী বার্তা দেখতে চাই যাতে আপনি দেখেন যে গত শাসনের মানে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ সমাজের বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিচ্ছে, তারা সাহস পাচ্ছে যে তারা আবার ফিরে আসতে পারবে। আপনাকে এমনভাবে আচরণ করতে হবে যে তারা যেন ভয়ে অন্তত কয়েক বছর রাজনৈতিক পর্যায়ে, সামাজিক স্তরে, ব্যবসা বাণিজ্যে ফিরে আসতে না পারে। আপনি এই সুযোগ বাংলাদেশ আর কবে পাবে? কাজেই আমার মনে হয়েছে যে সরকারের এই আচরণ, এই ব্যবহার এবং এতটা ভালো মানসিক ভদ্রতা এবং আমি বলবো অপরিপক্কতা, দেখুন তারা কেউ হয়তো প্রশাসন কোনো দিনই চালাননি। তাহলে আবার প্রশ্ন উঠছে, যেটা এখন উঠেছে, এদেরকে কি করে সিলেক্ট করা হলো? এই উপদেষ্টা পরিষদ কার মাথা থেকে এসেছে? ভিত্তিটা কি? তাদেরকে নিয়োগ করেছে, যেমন প্রফেসর ইউনুস বলেছেন ছাত্ররা। আমি আজিজ ভাইয়ের সাথে একদম একমত। প্রফেসর ইউনুস ছাড়া আমি সরকারের যে কারো ব্যাপারে মনে করি তাকে বদলানো, তাকে চেঞ্জ করে নতুন কাউকে আনা যায় কিনা এই চেষ্টা করতে হবে এবং তাদের অ্যাকাউন্টেবিলিটি মনিটর করা উচিত। দেখুন, বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপির মতো রাজনৈতিক দলের সমর্থক না হলে অতীতে কখনো আপনি সরকারে যেতে পারেননি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া। এবার 17 বছর পরে আমরা সেই সুযোগ আবার পেয়েছি। বাংলাদেশের অবিশ্বাস্য সব মেধাবী মানুষ আছে, সাহসী মানুষ আছে, যাদের কোনো লোভ নাই, এমনকি চেয়ারের প্রতিও লোভ নাই। তিনি চাইলে সচিবালয়ে কাঁপবে, তিনি চাইলে পুলিশ অস্থির হয়ে যাবে। যেই লোক সাংঘাতিকভাবে বুঝতে পেরেছে পুলিশের সমস্যাটি কী। পুলিশ হচ্ছে পোশাক পরা সন্ত্রাসী বাংলাদেশে, এবং পোশাক পরা আগ্নেয়াস্ত্র ক্যারি করা সন্ত্রাসী। সেই জায়গা থেকে পুলিশকে আপনি জনগণের বন্ধু করবেন, এই সংস্কার কি পুলিশের কোনো আগের সদস্যকে দিয়ে আপনি করতে পারবেন? সরকারটি কি করছে? সরকারটি মলম লাগানোর সরকার, সরকারটি জোড়াতালির সরকার। উনি আপনাকে একটা লোক দেখানো সংস্কারের কথা বলছে, আর কোথায় কোথায় অদ্ভুত সব সংবিধান সংস্কারের কথা তুলেছে। সংবিধানের 4-5টি জায়গা আপনি যদি গণতান্ত্রিক করে ফেলেন, সংবিধান নিয়ে আপনাকে অত নাড়াচাড়া করতে হবে না। দেখুন, সংবিধান সংশোধন প্যান্ডোরার বক্স ওপেন করার মতো। বাজারে অনেক রাজনৈতিক মতাদর্শ আছে যেটি আপনি এই সংবিধানে যুক্ত করতে পারবেন না, কারণ বাংলাদেশ একটি লিবারেল ইসলামিক বা ধর্মের দিক থেকে লিবারেল জায়গায় আছে। সরকার শুধু তাদের পাটাতনটি নাড়াচ্ছে। পাটাতনটি কখন ধসে পড়ে এটি কিন্তু তাদের ধারণা নাই। দেখুন, যেই ভদ্রমহিলা ক্ষমতায় ছিলেন উনি 17 দিন আগেও বুঝতে পারেননি তার বিদায়ের সময় হয়ে গেছে। উনি ভাবছিলেন 41 পর্যন্ত থাকবেন, কেউ বলছিল এই শতাব্দীর শেষ পর্যন্ত থাকতে হবে তাকে। উনি জীবিত থাকবেন কি না তারা হয়তো ভেবে বলেননি। কিন্তু এই সরকার তো নিজেকেই জবাবদিহি করার কথা, আয়নায় মুখ দেখার কথা যে আমি আসলে কি করছি, আমি কি অভ্যুত্থানের প্রতি জাস্টিস করছি নাকি করছি না। যদি না করে থাকি আমি কেন করছি না? আমার জায়গায় কি অন্য কেউ ভালো হতে পারেন? দেখুন, আমরা একজন স্থপতির কথা বলি যাকে আমাদের সংসদ ভবন ডিজাইন করতে বলা হয়েছিল। উনি খুঁজে পেতে লুই আইকান বলে একজন আমেরিকানকে সাজেস্ট করেছেন যে আমার চেয়ে উনি ভালো হবেন, যেই কারণে আমাদের সংসদ ভবন দেখার মতো। এই আচরণ তো সরকারের কাউকে দেখলাম না। সরকারের একজন দাঁড়িয়ে বলুক যে আমার চেয়ে এই মন্ত্রণালয় উনি ভালো চালাবেন। আমরা এই সরকারের ভেতরে ওগুলো দেখতে চাই। আমরা যেন তেন উপায়ে আমি উপদেষ্টা হয়ে গেলাম, অথবা 5 অগাস্ট থেকে 8ই অগাস্ট আমি কি পরামর্শ দিলাম, কি করলাম, যে কারণে আজকে সরকারকে অর্ডিন্যান্স করতে হচ্ছে। আপনার ভাবতে আমার কিন্তু খুব খারাপ লাগছে। অভ্যুত্থান পরবর্তী সরকার
অর্ডিন্যান্স করতে হবে যে তাকে নিয়ে যেন ভবিষ্যতে কোনো প্রশ্ন তোলা না হয়। তাকে এখনও চুপ্পুর কাছে যেতে হচ্ছে, তাকে এখনও বঙ্গভবনে শপথ নিতে হয়। এই পরামর্শ কারা দিয়েছিল এই সরকারকে? সরকারের গঠন থেকে আমার মনে হয়েছে অভ্যুত্থান ব্যাহত হওয়া শুরু হয়েছে এবং আজ আমরা তার খেসারত দিচ্ছি।